ওকে, তো আপনারা সকলেই জানেন যে আমাদের শেয়ার মার্কেট কি, কি জিনিস, কিভাবে তৈরি হলো, এভরিথিং কিন্তু আপনারা এতদিনের ক্লাসে, এই যে আমাদের দুদিনের ক্লাস শুরু হলো, তো আপনারা কিন্তু সবকিছু জেনেছেন। ওকে, তো আপনাদের যদি কেউ বলে যে স্টক মার্কেট বা শেয়ার বাজার কি, তো আপনাদের একটা অ্যান্সার হবে কি, না স্টক মার্কেট বা শেয়ার বাজার হলো একটি সংগঠিত বাজার। কি বললাম, না স্টক মার্কেট বা শেয়ার বাজার হলো একটি সংগঠিত বাজার। আচ্ছা, আমরা সংগঠিত বাজার কেন বলছি, না সংগঠিত বাজার এই জন্য বলছি যে এই মার্কেটে অনেক কিছু জিনিস পাওয়া যায়। অনেক কিছু জিনিস মানে, না আপনাদের শেয়ার, বন্ড, ডেরিভেটিভ, সিকিউরিটিজ, মাল্টিপল জিনিস কিন্তু আপনাদের এখানে বিনিয়োগের জন্য বা আপনাদের বাই সেলের জন্য কিন্তু, যা আপনারা সাউন্ড ক্লিয়ার তো, আপনাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, একটু জানাবেন। টিম মেম্বারকে বলবে একটু অ্যালাউ করে দিতে, মেসেজটা চ্যাট বক্সটা একটু অ্যালাউ করে দিন। টিম মেম্বারদের বলবো একটু অ্যালাউ করে দিন মেসেজ বক্সটাকে। সাউন্ড ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে 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 ওকে, তো চলুন। তো স্টক মার্কেট বা শেয়ার বাজার হলো কি, না একটি সংগঠিত বাজার। স্টক মার্কেট বা শেয়ার বাজার হলো একটি সংগঠিত বাজার, যেখানে আমরা শেয়ার, বন্ড এবং অন্যান্য সিকিউরিটিজ কেনাবেচা করতে পারি, মানে বাই সেল করতে পারি। এটি বিনিয়োগকারীদের জন্য একটি মাধ্যম। কি, এটি বিনিয়োগকারীদের জন্য একটি মাধ্যম যেখানে তারা শেয়ার কেনার মাধ্যমে কোম্পানির অংশীদার হতে পারে এবং মাল্টিপল জিনিস থেকে ইনকাম করতে পারে। সাপোজ আপনি একটা মিনি মার্কেটে গেলেন, আপনি একটা মিনি মার্কেটে গেলেন বা একটা শপিং মলে গেলেন বা আপনি একটা নর্মাল মার্কেটে গেলেন বাজার করতে। ওকে, এবার এই যে মার্কেটের মধ্যে আপনারা কি কি দেখতে পান, না সেখানে মাল্টিপল জিনিস আপনারা দেখতে পান। কি কি, না সবজি দোকান থেকে শুরু করে, ভেজিটেবল থেকে শুরু করে, সবজি দোকান থেকে শুরু করে মাংস দোকান, তারপরে ধরুন পোশাক আশাকের দোকান, তো এভরিথিং মার্কেটে যা আমাদের লাগে একটা মার্কেটে কিন্তু আমরা সেগুলো দেখতে পাই। ঠিক এরকম আমাদের স্টক মার্কেট বা শেয়ার বাজারে মাল্টিপল জিনিস আছে। আমরা মাল্টিপল সেগমেন্টে কাজ করতে পারি এবং সেখান থেকে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা আর্নিং করতে পারি। ওকে, এবার ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা এবার এন্ট্রি করছি। এবার ইন্ডিয়ান স্টক মার্কেটে কি কি ট্রেড করা হয়, না আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে মেনলি ইকুইটি, যাকে আমরা স্টক বলি, বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয় যা মালিকানা প্রদান করা হয়, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, ইনফোসিস, মাল্টিপল আরো হাজার হাজার স্টক আছে, সেগুলোতে আমরা কাজ করতে পারি, যাকে আমরা ইকুইটিতে বলি। অ্যান্ড ডেরিভেটিভ, সেখানে আছে আমাদের ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং করা হয়। বুঝতে পারলেন? ডেরিভেটিভ, সেখানে ফিউচার, ভবিষ্যতে কি দাম হবে সেটাকে আমরা প্রেডিক্ট করে সেখান থেকেও ইনকাম করতে পারি এবং অপশন ট্রেডিং করেও আমরা ইনকাম করতে পারি। অ্যান্ড আছে মিউচুয়াল ফান্ড, বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতে পারেন যা পোর্টফোলিও ম্যানেজার দ্বারা পরিচালিত হয়। আপনারা চাইলে এখানে মিউচুয়াল ফান্ডেও কিন্তু ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, যেটা প্রত্যেক মাসে বা আপনাদের যখন ইচ্ছা সেখানে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে। তো মেনলি আমাদের এই তিনটে সেগমেন্টে আমরা কিন্তু কাজ করব এই আমাদের ইন্ডিয়ান মার্কেটে। ওকে, এবার ইন্ডিয়ান স্টক মার্কেট কি, না ইন্ডিয়ান স্টক মার্কেট হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনিয়োগকারীরা শেয়ার, বন্ড, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আর্থিক উপকরণ কেনাবেচা করতে পারে। ওকে, কেনাবেচা করতে পারে, মনে থাকবে তো। ইন্ডিয়ান শেয়ার মার্কেট কি, না ইন্ডিয়ান শেয়ার মার্কেট হলো, ছোট্ট কথায় উত্তর দেবেন, ইন্ডিয়ান শেয়ার মার্কেট হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনিয়োগকারীরা বা ইনভেস্টররা শেয়ার, বন্ড, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যা আর্থিক উপকরণ আছে সব কিন্তু আমরা বাই সেল করতে পারি। এবার আমরা তো এখানে বাই সেল করছি, ঠিক আছে, বাই সেল করছি, তাহলে আমাদের কি সিকিউরিটিজ আছে, সিকিউরিটি কি আছে আমাদের,
দেখাশোনা কে করছে? না সেগুলো দেখাশোনারও নানা রকম ডিপার্টমেন্ট আছে, সেগুলো আমরা জানবো। এইবার কোশ্চেন হচ্ছে যে আমরা কোথায় কেনা বেচা করতে পারি বা বাই সেল আমরা কোথায় করব? আমার কাছে সবজি আছে বা আপনার কাছে চিকেন আছে বা আপনার কাছে মাছ আছে, আপনি তো আর রাস্তায় টাস্তায় বসে বিক্রি করতে পারেন না। যেখানে সেখানে মন হলো আমি বসে বললাম, আপনার কি আদৌ বিক্রি হবে? হবে না। তো আপনার একটা নির্দিষ্ট মার্কেট চাই বিক্রি করার জন্য, বা যেখানে খরিদ্দার আসবে, আপনি তাকে জিনিসপত্র দেখাবেন এবং তাকে বিক্রি করবেন। একটা মার্কেট বা একটা প্লেস চাই। ঠিক সেরকম আমরা কোথায় আমরা বাই সেল করবো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে? না, ভারতের শেয়ার বাজারে দুটি প্রধান বাজার আছে বা স্টক এক্সচেঞ্জ আছে। ওকে, দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে। কি কি? একটা হচ্ছে আমাদের এনএসি, যেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং বিএসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো বাজারে কিন্তু আমরা মেনলি বাই সেল করতে পারবো ইন্ডিয়ান মার্কেটের। ওকে, নাহলে কিন্তু আমরা মন হলো যেখানে সেখানে খুশি বাই করে নেবো। অন্য যে সাপোজ কোন একটা ব্রোকারের হাত ধরে, ব্রোকারের হাত ধরে মিন মানে কোন একটা মানুষের হাত ধরে, সেটা কিন্তু ঠিক একটা বাই সেলের পদ্ধতি নয়। এই দুটো মার্কেট থেকেই আমরা যা কিছু করার করব। এগুলোর মাধ্যমে বিনিয়োগকারীরা কি করে? না তাদের শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড যা কিছু বাই সেল করার থাকে বা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্রেড করা থাকে, আমরা কিন্তু এই দুটো মার্কেট থেকেই কিন্তু আমরা ট্রেড করব। ওকে, ভালো করে এগুলো লিখে রাখবেন খাতায়, বা যখন রেকর্ডিংটা দেওয়া হবে সেগুলো দেখে দেখেও লিখতে পারেন বা স্ক্রিনশট করে রাখবেন। ক্লাসের শেষে এগুলোকে খাতায় লিখে আমাদের মেন্টরদের পাঠাতে হবে। ওকে, এগুলো ভালো করে কিন্তু খাতায় লিখতে হবে, কারণ ভিতটাকে আপনাকে শক্ত করতে হবে। আমি বলেছি, কথা দিয়েছি, পুরো A to Z সবকিছু আপনাদের শিখিয়ে ছাড়বো। আমাদের একাডেমি থেকে A to Z সবকিছু শেখানো হবে একদম। যে কিছু জানে না স্টক মার্কেটে তাকেও আমরা শিখিয়ে ছাড়বো। ওকে, এইবার সারা পৃথিবীতে, আমাদের সারা বিশ্বে, সারা পৃথিবীতে কত ধরনের শেয়ার মার্কেট আছে বলুন তো, যদি কেউ জিজ্ঞাসা করে? না, আমাদের সারা পৃথিবীতে বা সারা বিশ্বে 3 ধরনের শেয়ার মার্কেট আছে। এক নম্বর হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট, 2 নম্বর হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট যেটা বিদেশি মার্কেট, অ্যান্ড ক্রিপ্টো মার্কেট একটা আছে। ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট, মেনলি আমাদের সারা বিশ্বে এই 3 ধরনের মার্কেট আছে। এবার কোন মার্কেটে আমরা কাজ করব, কোন মার্কেটে কিভাবে রিস্ক এবং কোন মার্কেটে কিভাবে কাজ হয়, আমরা কিন্তু এবার জানবো। ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট কি আছে, আমাদের শেয়ার বাজারের প্রধান যে নিয়ন্ত্রক সংস্থা আছে যে, এবার ধরুন একটা সাপোজ পুজো পরিচালনা হবে, সাপোজ দুর্গাপুজো হবে, দুর্গা উৎসব আসছে, তো তো সেই পুজোটাকে পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট একটা কমিটি চাই, সংস্থা চাই, যারা তাকে দেখভাল করবে বা রক্ষণাবেক্ষণ করবে, তার নির্দিষ্ট সবকিছু মেনটেন করবে একদম পূজার শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে সবাই শান্তি শৃঙ্খলা ভাবে আনন্দ করতে পারে। ঠিক সেরকম আমরা যে এই ফিনান্সিয়াল মার্কেটে কাজ করব, এখানে যে আমরা এত কোটি টাকার, এত লাখ টাকার, এত হাজার টাকার আমরা যে বাই সেল করছি, আমাদের মানি গ্যারান্টি কে দেবে? আমাদের মানি গ্যারান্টি কে দেবে? না, ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা দেবে আপনাকে আপনার যে মানি গ্যারান্টি আছে। সেই সংস্থার নাম কি? না সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে আপনার কে দায়বদ্ধ নেবে? আপনি যে বাই সেল করছেন সেগুলো কে দেখাশোনা করবেন? না সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ভারতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা, যার মেন হেডকোয়ার্টার কোথায় আছে? না মুম্বাইয়ে আছে। ওকে, মূল দায়িত্ব কি? না শেয়ার বাজারের নিয়ন্ত্রক টোটাল দেখাশোনা করবে এবং কোথায়
মার্কেটে ফ্রড হচ্ছে এবং আরো কিভাবে উন্নতি করা যায় সবকিছু কিন্তু এরা দেখাশোনা করে। অ্যান্ড স্টক এক্সচেঞ্জ যে আছে বললাম, এনএসি এবং বিএসসি যে বাজার, স্টক এক্সচেঞ্জ যেমন এনএসি এবং বিএসসি যে বাজারগুলো, তাদেরকেও দেখাশোনা করে। সেই বাজারে যারা যারা কাজ করছে তাদের উপরেও আছে আমাদের সেবি। তো আমাদের মাথার উপরে কে আছে না সেবি। কোনো টেনশন করার কোনো দরকার নেই। এ মার্কেটে নির্ভয়ে নিশ্চিন্তে কাজ করুন, শুধু শিখে কাজ করতে হবে। সিকিউরিটিজের দিক থেকে কোনো কিছু প্রবলেম হবে না, আমাকে শিখে কাজ করতে হবে জাস্ট। অ্যান্ড নানা রকম যে ব্রোকার আছে তাদের কার্যক্রম তদারকি, আমি সাপোজ ব্রোকারে 10 লাখ টাকা ইনভেস্ট করে রাখলাম, হতেও তো পারে ব্রোকারটা আমার টাকাটা নিয়ে পালিয়ে গেল, কারণ ব্রোকারটা একটা প্রাইভেট কোম্পানি, করবে না। কারণ একটা ব্রোকার বাজারে আসতে হলে সে ব্রোকার আগে কয়েক কোটি টাকা সেবির কাছে জমা রাখে এবং তার বিভিন্ন যে কে কত টাকা জমা করছে, কে কত টাকা কার অ্যাকাউন্টে আছে, কার কত টাকা ইনভেস্ট আছে, সব কিন্তু গভর্নমেন্ট এগুলো দেখাশোনা করে। আর ব্রোকারকে এগুলোকে অ্যালাউ করতে হয় গভর্নমেন্টকে। আপনি সাপোজ আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, এখানে আপনি ইনভেস্ট করছেন বা এখানে আপনার টাকা আছে, এই টাকাগুলো দেখাশোনা কি করবে না সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আপনাদের দেখাশোনা করবে। তো তারা কোনো রকম ফ্রড করতে পারবে না। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দেখাশোনা করছে এটা সেবি। এবার মেনলি আমাদের যে টাকা, যে মানি, ঠিক আছে, সেটাকে কে দেখাশোনা করে না, সবকিছু টাকা পয়সা দেখাশোনা করে। এটা কে দেখাশোনা করে না, আমাদের আরবিআই। কে দেখাশোনা করে না, আরবিআই। টোটাল মার্কেটের পরিচালনা করার দায়িত্ব থাকে পুরো সেবির। এবার তার মধ্যে থেকে থাকে আমাদের আরবিআই, যিনি যাকে বলি সাপোজ ধরুন ক্যাশিয়ার মহাশয়। কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হলে আমাদের ক্যাশিয়ার থাকে না, ঠিক সেরকম আমাদের এই ফিনান্সিয়াল মার্কেটে ক্যাশিয়ার হচ্ছে আরবিআই। সেখানে কিন্তু সব টাকা পয়সার ডাটা রেকর্ড থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মুদ্রা, ব্যাংকিং নিয়ন্ত্রক বা বিভিন্ন যে আমি ট্রানজেকশন করছি, ঠিক আছে, এবং বাইরের দেশ থেকে যারা বিনিয়োগ করছে আমাদের এখানে, এফআইআই, আমাদের দেশে ডিআইআই বা রিটেলার, সবাই মিলে যা ট্রানজেকশন সেগুলো সব দেখাশোনা করছে কে না, আমাদের আরবিআই। আমাদের আরবিআই এগুলো সব কিন্তু দেখাশোনা করছে। নেক্সট নেক্সট হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে আমাদের সবকিছু বুঝলাম। এবার হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট কি তাহলে। এবার তাহলে ফরেক্স মার্কেট কি স্যার, না ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে বড় মার্কেট। মনে রাখবেন, ইন্ডিয়ান মার্কেট যদি আমাদের পুকুর হয়, তাহলে ফরেক্স মার্কেট কিন্তু একটা মহাসমুদ্র। বুঝতে পারলেন? অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ান মার্কেট পুকুর নয়, এটাও একটা মহাসমুদ্র। তার মানে ভাবুন ফরেক্স মার্কেট কি হতে পারে। ওকে, তো ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে বড় এবং লিকুইড ফিনান্সিয়াল মার্কেট। মানে এখানে হাই ভলিউম থাকে, যেখানে মুদ্রা কেনা বেচা করা হয়। এক দেশের মুদ্রার বিপরীতে আমাদের সাপোজ আইএনআর, ইন্ডিয়ান রুপি, ওকে, আমেরিকায় কি সাপোজ ডলার। এই যে প্রত্যেকটা দেশের যে টাকা বা মুদ্রা, এইটার বিনিময়ে আমাদের এখানে ট্রেড করা হয়। ওকে, উদাহরণস্বরূপ যদি বলি যে যদি আপনি মনে করেন যে একটা ডলার ইকুয়াল টু ভারতীয় রুপি কত 86.7 রুপি, এখন কমে গেছে 85 84 এ চলে আসছে, এবং ভবিষ্যতে সাপোজ ডলারের দাম বাড়তে চলেছে, তাহলে আমি কি করতে পারি না, এখন আমি ডলার কিনে রাখতে পারি। তাহলে যখন ভবিষ্যতে বাড়বে আমি কিন্তু এখান থেকে লাভ করতে পারবো। তো এই ফরেক্স মার্কেট কিন্তু হাই রিস্ক, ঠিক আছে। এই ফরেক্স মার্কেট সম্পূর্ণ আমি বলছি, শেষের দিকে আমি বলছি। দেন ফরেক্স মার্কেট কি না, ফরেক্স মার্কেটে আপনাদের 5 দিন ওপেন থাকে।
যেমন আমাদের থাকে, এবং আমাদের যে 5 দিন ওপেন থাকে, কিন্তু ওই 9টা 15 থেকে আমাদের মার্কেট শুরু হয় এবং 3টে 30 পর্যন্ত আমাদের মার্কেট বন্ধ হয়ে যায় তারপরে। কিন্তু ফরেক্স মার্কেটে ওভাবে না। ফরেক্স মার্কেট হচ্ছে আপনার 24 ঘন্টা খোলা থাকে। সপ্তাহের 5 দিনে 24 ঘন্টা ফরেক্স মার্কেট ওপেন থাকে। সর্বোচ্চ লিকুইডিটি, আপনার অ্যাকাউন্টে এক্ষুনি সাপোজ 10,000 টাকা আছে, 2 মিনিট কেন, 1 মিনিটে সেই 10,000 টাকাটা জিরো হয়ে যাবে। হাই লিকুইড মার্কেট, সঠিকভাবে যদি না কাজ করেন। তো তার জন্য ফরেক্স মার্কেটের দিকে ভুলেও তাকানোর চেষ্টা করবেন না। একটা মার্কেটে এক্সপার্ট হন, দেন ধীরে ধীরে অন্য মার্কেটে শিফট করবেন। আগে আমার ইন্ডিয়ান মার্কেটে আপনাকে মাস্টার করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড মার্কেট। ডিসেন্ট্রালাইজড মানে এখানে কোনো আমাদের, এই যে সাপোজ আমাদের সেবির হাত আছে, আমাদের সব টাকা পয়সা দেখাশোনা করছে, আরবিআই এর হাত আছে, টাকা পয়সা দেখাশোনা করছে, এনএসি বিএসসির হাত আছে। কিন্তু ফরেক্স মার্কেটে আপনি যদি ইন্ডিয়ান হয়ে যদি কোনো টাকা পয়সা লেনদেন করেন, যদি কোনো প্রবলেম হয় বাই চান্স, কোন রকম কোনো দায়িত্ব কেউ নেবে না। কোন রকম কোনো দায়িত্ব কেউ নেবে না। আপনার অ্যাকাউন্টে সাপোজ একটা ব্রোকারে আপনি আজকে রাত্রিবেলা 20,000 টাকা অ্যাড করে ঘুমালেন, কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার 20,000 টাকাটা ব্রোকারে আর নেই। কি স্যার আপনি ইয়ার্কি করছেন, ভয় দেখাচ্ছেন? না স্যার, আমি কোন রকম ইয়ার্কি করছি না, ভয়ও দেখাচ্ছি না, এটাই বাস্তব। কারণ এখানে কোন রকম কোনো সিকিউরিটিজ থাকবে না। এবং তাহলে স্যার আমার তো 20,000 টাকা চুরি হয়ে গেল, তাহলে চলুন আমি পরের দিন 10টার সময় গিয়ে আমি পুলিশে ডায়েরি করব, পুলিশে আমি এফআইআর করব। পুলিশ আপনাকে সঙ্গে সঙ্গে ধরে লকআপে ঢোকাবে এবং আপনার বিরুদ্ধে 1 কোটি টাকা ফাইন করবে। এ কি হলো স্যার? টাকা চুরি গেল আমার, ব্রোকার থেকে টাকা উধাও হয়ে গেল, আমি কমপ্লেন করতে গেলাম একজন ভারতীয় নাগরিক হয়ে, আর আপনি বলছেন আমাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে এবং 1 কোটি টাকা ফাইনও করবে? হ্যাঁ, করবে, অবশ্যই করবে, কারণ এটা সম্পূর্ণ ইল্লিগাল। এবার স্যার আপনি বলছেন ইল্লিগাল, আমি তো দেখেছি সবাই ট্রেড করে, অনেকে ট্রেড করছে। তো কথাটা হচ্ছে এটা লিগাল আবার ইল্লিগাল। কথাটা এরকম দাঁড়াচ্ছে, এটা হচ্ছে লিগাল আবার ইল্লিগালও। এ কি বলছেন স্যার? আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? আপনি এদিকে বলছেন লিগাল, আবার বলছেন ইল্লিগাল। লিগালও বলছেন আবার ইল্লিগালও বলছেন, কেন? না, ইল্লিগাল তো সরকার থেকে ঘোষণা করে রেখেছে যে কোন রকম ইন্ডিয়ান মার্কেটের হয়ে বাইরের দেশের সঙ্গে লেনদেন করা যাবে না ডাইরেক্টলি আপনাদের সঙ্গে। আবার আমি লিগাল কেন বলছি, না সরকার তো আপনাকে বলছে যে এটা ইল্লিগাল, কাজ করা যাবে না। কিন্তু আপনি যদি আপনার সম্পূর্ণ রিস্কে নিয়ে, আপনার সম্পূর্ণ রিস্ক নিয়ে, সম্পূর্ণ ক্যাপিটালের দায়িত্ব আপনার, সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা আপনার হাতে নিয়ে যদি আপনি এখানে কাজ করেন, যদি আপনি এখানে 10 লাখ টাকা প্রফিট করেন, আপনাকে সরকারকে 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিতে হবে। স্যার পুরো পাগল হয়ে গেছেন আজকে আপনি। আরে এই বলছেন ইল্লিগাল, সরকার থেকে বলে রেখেছে ইল্লিগাল, আবার আপনি বলছেন সরকারকে আমি ট্যাক্স দেবো? কি আর কি হচ্ছে? এটাই বাস্তব। সরকার আপনাকে এদিকে বলছে যে এটা ইল্লিগাল, কিন্তু আপনি যদি প্রফিট করে ফেলেন, তখন সরকার আপনাকে টেবিলের নিচ দিয়ে বলবে দাও আমার ভাগের ভাগ দাও। বুঝলেন? যদি আপনি প্রফিট করে ফেলেন,
সরকার তার ভাগ নিয়ে নেবে। মানে কষ্ট করবেন আপনি, আপনার পুরোটা ক্যাপিটালের সুরক্ষা আপনি নেবেন, সম্পূর্ণ দায়িত্ব আপনার, কিন্তু প্রফিট করার সময় আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। তার জন্য একটা লিগাল আবার ইলিগাল, বুঝতে পারলেন? লিগাল আবার ইলিগাল। তার জন্য এত ঝামেলা করে কি লাভ বাবু? ফরেক্সে কাজই করব না, করব পরে টুকটাক, যে টাকাগুলোতে কাজ করলে যে আমার কোনো যায় আসে না, লস হোক লাভ হোক চলে যাক, রাত্রে পরের দিন সকালে চলে যাক, আমাদের কোনো যায় আসে না। তার জন্য বলছি ফরেক্স মার্কেটে এখন কেউ হাত দেবেন না। ওকে, ফরেক্স মার্কেটে কি কি কাজ করা হয় এই যে বললাম একটু আগে, যেমন বিভিন্ন দেশের টাকার সঙ্গে করা হয়, যেমন ইউএসডি ইউরো ভার্সেস ডলারে, ব্রিটিশ পাউন্ড ভার্সেস ডলার, ডলার ভার্সেস জাপানি ইয়েন, ইউরো ভার্সেস পাউন্ড, পাউন্ড ভার্সেস ইয়েন, ডলার ভার্সেস ভারতীয় রুপি। মানে এই যে আমি এগুলো বলছি, এগুলো কি বলুন তো, না এক একটা দেশের এক একটা, আমাদের যেমন ভারতীয় টাকার নাম আইএনআর, ঠিক আছে, ইউরোপ, আমেরিকা ডলার এগুলোতে ব্যবহার করে, বুঝতে পারলেন? তো একটা দেশের টাকার সঙ্গে আর একটা দেশের টাকার আমরা ডাইরেক্টলি ট্রানজেকশন করছি, এটা কিন্তু ইলিগাল, তার জন্য সরকার বলেছে, কিন্তু ট্যাক্স নেওয়ার সময় ঠিক নিয়ে নেবে, এটাই বাস্তব। ওকে, ফরেক্স মার্কেটে লাভ ও ঝুঁকি কি? না লাভের সুযোগ, বড় লিভারেজের সুবিধা থাকে, 24 ঘন্টা মার্কেট ওপেনিং থাকে, এন্ড আপ ডাউন উভয় দিকে লাভের সুযোগ থাকে, কিন্তু ঝুঁকি কি? না লিভারেজ বেশি থাকে এবং ক্ষতির সম্ভাবনা কিন্তু হাই, এত পরিমাণে দামটা ওঠানামা করে দ্রুত, এবং নিউজের ইভেন্ট সব থেকে বেশি থাকে। আমাদের মার্কেটে নিউজের ইভেন্ট কিভাবে কাজ করে, না মার্কেট এই সময় আমাদের বন্ধ আছে, সাপোজ আজকে নেগেটিভ নিউজ আছে, মার্কেট এখন বন্ধ হয়েছে, সাপোজ 24,500-তে, সাপোজ আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়েছে। এবার কোনো কারণে যদি রাতে সাপোজ যুদ্ধ লেগে গেল, তো নেগেটিভ একটা নিউজ হলো আমাদের ইন্ডিয়ানের জন্য, তো পরের দিন মার্কেটটা ডাইরেক্ট গ্যাপ ডাউনে ওপেন হবে, কত পয়েন্ট, 200 দেখে 300 পয়েন্ট ওপেন হবে, সাপোজ 24,100, সাপোজ 24,100টা ওপেন হলো, 400 পয়েন্ট গ্যাপ ডাউনে। ওকে, এখানে এবার পরের দিন থেকে ট্রেড শুরু হলো, কিন্তু ফরেক্স মার্কেট এটা হবে না। ফরেক্স মার্কেট যেহেতু 24 ঘন্টা ওপেন আছে, সাপোজ আপনি যেই সময় কাজ করছেন সেই সময় মার্কেট একটা বড় নেগেটিভ নিউজ চলে এলো, আপনাকে ভাই বেরানোর সুযোগটাই দেবে না, ডাইরেক্ট একটা ইমিডিয়েট এরকম রেড কালারের ক্যান্ডেল নিচের দিকে ফল, সঙ্গে সঙ্গে পুরো অ্যাকাউন্ট জিরো, যদি না স্টপ লস লাগান, ডাইরেক্ট সঙ্গে সঙ্গে একটা এরকম বড় বড় রেড কালার ক্যান্ডেল সঙ্গে সঙ্গে আপনার চার্টের পুরো স্কিন ভেঙে নিচের দিকে নামবে, কারণ 24 ঘন্টা ওপেন, নেগেটিভ নিউজটা ইমিডিয়েট এফেক্ট করবে আপনার, বুঝতে পারলেন? নেগেটিভ নিউজটা ইমিডিয়েট আপনার এফেক্ট করবে, তো তার জন্য সঙ্গে সঙ্গে আপনার এই 100-200 পয়েন্টের রেড ক্যান্ডেল দেখতে পাবেন। সাপোজ আপনি বাই সাইডে বসে আছেন, মার্কেট বেশ ওপরে ওপরে যাচ্ছে আর নিচে নিচে যাচ্ছেন, আপনিও বেশ ভালোই আনন্দে আছেন, বাই করেছেন ওপরে, কিন্তু হঠাৎ করে কোনো নেগেটিভ নিউজ আসলো, সঙ্গে সঙ্গে 200 থেকে 300 পয়েন্ট ডাউন, আপনার অ্যাকাউন্টটাই পুরো জিরো সঙ্গে সঙ্গে। তো অনেক কিছু প্রসেস আছে, ঠিক আছে, অত সব যাবো না আমরা, তো ফরেক্স মার্কেট করবো না এখন। দেন হচ্ছে আমাদের ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেট কি? না ক্রিপ্টো মার্কেট হলো একটি বিকেন্দ্রীভূত, এটাও ডিসেন্ট্রালাইজ, এটাও সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ বাজার। এখানে কি হয়, না ব্লক চেন ভিত্তিক ডিজিটাল মুদ্রা, এটা কোনো ফিজিক্যালি নয়, এটা সম্পূর্ণ একটা ভার্চুয়াল মুদ্রা, যেটা ডিজিটাল কারেন্সি। আপনারা দেখবেন সাপোজ পেটিএম বলুন, ফোনপে বলুন, গুগল পে বলুন, দেখবেন এখানে একটা ওয়ালেট থাকে, ওয়ালেট, একটা ওয়ালেট থাকে, সেই যে ওয়ালেট ব্যালেন্স হয় ঠিক সেরকম, যেটা আমরা দেখতে পাই না, বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকলে সেগুলো ওয়ালেট হয়, আমরা ফিজিক্যালি দেখতে পাই না, ঠিক সেরকম এই টাকাগুলো কোনো ফিজিক্যালি আপনি দেখতে পাবেন না, এগুলো হচ্ছে ওয়ালেট সিস্টেম, ডিজিটাল কারেন্সি। এটা কি? না ডিজিটাল কারেন্সি।
এখানে আমরা কি করতে পারি, কিনতে পারি, বিক্রি করতে পারি এবং ট্রেড করতে পারি। এটি স্টক মার্কেটের মতো হলেও এখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই, যে সেবি, এনএসই, বিএসই, হ্যান ত্যান আছে না, আরবিআই, কোনো তারা নিয়ন্ত্রণ করবে না আমাদের ফরেক্স এর মতো। ডিসেন্ট্রালাইজ, কিন্তু আমাদের মার্কেট, ইন্ডিয়ান মার্কেট সেন্ট্রালাইজড, আর এগুলো সব ডিসেন্ট্রালাইজড। ওকে, এখানে সরকার বা ব্যাংক সরাসরি কোনো নিয়ন্ত্রণ করবে না, কারো হাত থাকে না ক্রিপ্টো মার্কেট। হ্যাঁ, ক্রিপ্টো মার্কেট কিন্তু আমি করাবো, কোনো সমস্যা নেই, ক্রিপ্টো মার্কেট আমি করাবো। ক্রিপ্টো মার্কেট কি না, ক্রিপ্টো মার্কেট হচ্ছে ব্লক চেন ভিত্তিক মার্কেট। ব্লক চেন কি স্যার, না ব্লক চেন হলো একটা বিকেন্দ্রীভূত, ডিসেন্ট্রালাইজ, বারবার বলছি ডিসেন্ট্রালাইজ, নিরাপদ ডিজিটাল লেজার। নিরাপদ কেন বলছি না স্যার, আপনি তো এক্ষুনি বললেন ডিসেন্ট্রালাইজ, যেখানে কোনো সরকারের হাত থাকে না, তাহলে কেন আপনি নিরাপদ বলছেন? তাহলে কেন আপনি নিরাপদ বলছেন? না নিরাপদ এই জন্য বলছি যে এখানে আপনার টাকা, আমার টাকা বা আপনার কিচ্ছুর কেউ দেখতে পাবে না। আপনার কাছে কত টাকা আছে, কি আছে, সেটা শুধুমাত্র আপনি ছাড়া কারোর ক্ষমতা নেই সেটাকে দেখার মতো। তো সাপোজ আপনি যদি ইললিগালি কোনো ট্রানজেকশন করেন এই ক্রিপ্টোর মাধ্যমে, তাহলে কিন্তু কেউ ধরতে পারবে না। আপনারা দেখবেন বিভিন্ন কোনো মুভি, ঠিক আছে, মুভিতে দেখবেন যখন কোনো ড্রাগস, সরি 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 সরি, এসবগুলো নেওয়া যাবে না, কারণ এগুলো স্ট্রিক্টলি আছে, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তো বিভিন্ন যখন কোনো ইললিগাল কাজকর্ম হয়, তো সেখানে কিন্তু এই ব্লক চেনের মাধ্যমে বা আমাদের এই বিটকয়েনের মাধ্যমে, বিটকয়েন কি না, বিটকয়েন এক ধরনের ডিজিটাল কারেন্সি। তো এর মাধ্যমে কিন্তু লেনদেন হয়, কেন হয় বলুন তো, না যাতে না সরকার বা অন্য কেউ আমার ট্রানজেকশন না দেখতে পায়। আপনি আজকে আমাকে টাকা পাঠাবেন বা কাউকে টাকা পাঠাবেন, তো আপনার প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, আপনার সবকিছু কিন্তু দেখতে পাচ্ছে সরকার। কিন্তু এই ব্লক চেনের মাধ্যমে বা এই আমাদের ডিজিটাল কারেন্সির মাধ্যমে যদি আমরা কোনো ট্রানজেকশন করি, এটা কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া আপনার কাছে কি আছে কেউ দেখতে পাবে না। কয়েক লাখ, কয়েক কোটি টাকারও ট্রানজেকশন করলে কেউ দেখতে পাবে না। এইবার কোশ্চেন আসছে যে তাহলে স্যার ব্লক চেন কিভাবে কাজ করে একটু শুনি। ব্লক চেনটা কি, কিভাবে কাজ করছে, তাহলে কেউ দেখতে পাচ্ছে না, তাহলে কিভাবে কাজ করছে স্যার? না ব্লক চেন কাজ করছে আপনাদের, প্রথমে সাপোজ লেনদেন স্টার্ট, কেউ যখন ব্লক চেনে একটি লেনদেন করে, সাপোজ বিটকয়েন আপনাকে কেউ পাঠালো, যেমন সাপোজ আমি আপনাকে ফোন পেতে টাকা পাঠালাম 100 টাকা, ঠিক সেরকম আমার ব্লক চেনে কেউ হয়তো একটা বিটকয়েন পাঠালো, তখন সেই লেনদেন নেটওয়ার্কের সম্প্রচার দ্বারা অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস মানে নেটওয়ার্ক বসানো আছে এখানে। তাহলে স্যার নেটওয়ার্ক যদি বসানো থাকে, তাহলে তো সবাই সেই নেটওয়ার্কের যে অ্যাডমিন আছে সে তো দেখতে পাবে। না দেখতে পাবে না, কেন দেখতে পাবে না স্যার? না এই জন্য দেখতে পাবে না, সেখানে অনেক কিছু ডার্ক জিনিস আছে, আমি বলছি শেষে, আমি বলছি একটু পরে। প্রথম হচ্ছে লেনদেন শুরু, যেন হচ্ছে লেনদেন যাচাই হবে, কনফার্মেশন নেবে। নেটওয়ার্কের বিভিন্ন কম্পিউটার আছে, ওকে, বিভিন্ন ডাটা আছে, সেই লেনদেন যাচাই করে। প্রমাণের জন্য ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ব্যবহার করে, অ্যালগরিদমের মাধ্যমে সেটা তারা ব্যবহার করছে ভেতরের নেটওয়ার্ক গুলো। কিভাবে করছে আমি বলছি, এক সেকেন্ড। দেন হচ্ছে ব্লক তৈরি, যাচাই করা লেনদেন একটি ব্লক আকারে সংযুক্ত হলো। সাপোজ আপনি, সাপোজ আপনি একটা হচ্ছে 1000 টাকা আপনি একটা আপনার লকারে রাখবেন, আপনি আপনার লকারে 1000 টাকা রাখতে চাচ্ছেন। এইবার প্রথমে কি হলো, না আপনি 1000 টাকাতে কি করলেন, 1000 টাকা কি করলেন, প্রথমে নিয়ে আসলেন কোথা থেকে, নিয়ে আসার পরে কি,
না আপনি এবার সেগুলোকে গণলেন, মানে কাউন্ট করলেন আমার 1000 টাকা হচ্ছে কিনা, মানে কনফার্মেশন নিচ্ছেন। দ্বিতীয় নম্বরেরটা 1000 টাকা কাউন্ট করলেন, আমি সি আকারে লিখছি, কাউন্ট করলেন। কাউন্ট করার পরে আপনি কি করবেন, না ড্রয়ার ওপেন করবেন, ড্রয়ার ওপেন করে আপনি সেখানে রেখে দিলেন একটা ব্লক আকারে। একটা ব্লক কেন বলছি, না একটা নির্দিষ্ট জায়গায় আপনি রাখলেন, একটা ছোট্ট ব্লক তৈরি হয়ে গেল। ওকে, এখানে রাখলেন। এইবার আপনি ড্রয়ারটা বন্ধ করে দিলেন। ঠিক সেই রকম একটা লেনদেন, একটা বিটকয়েন আপনার ডাটাবেসে অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাদের চেনে সংযুক্তি, নতুন ব্লক আগের ব্লকের সঙ্গে। সাপোজ এখানে আপনার আগে থেকে আরো 500 টাকা রাখা ছিল, তো 500 টাকার সঙ্গে কিন্তু আপনার 1000 টাকা একটা নতুন ব্লক আকারে সংযুক্ত হয়ে গেল। সাপোজ 500 টাকার আগে আরো 200 টাকা রাখা ছিল, পরপর আপনারা এখানে তাকে তাকে রেখে দিলেন, একটা সংযুক্তির মাধ্যমে চেনের মতো সংযুক্তি হয়ে গেল। ঠিক সেরকম নেটওয়ার্কেও একটা ব্লক আছে, ব্লকের সঙ্গে একটার সঙ্গে একটা সংযুক্তি হলো, এবং এটি পরিবর্তন বা মুছে ফেলার অধিকার বা কারো সম্ভবই নয়। ঠিক যেরকম আপনি যদি ড্রয়ারে রাখেন, এই চাবি যদি আপনার কাছে থাকে এবং এই ড্রয়ারের চাবি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনি কোনো মতে টাকাগুলো বের করতে পারবেন না। যে সে ড্রয়ার নয়, মানে এই আপনি ওই ভেঙে দেবেন ওই সবের মতো নয়, ওইভাবে ভাববেন না। সাপোজ ড্রয়ারের চাবি হারিয়ে গেল, আপনি কিন্তু কোনো মতে কোনো পসিবলই নয়, বা কেউ দেখতেও পাবেন আপনার ড্রয়ারের ভিতরে কি আছে। তার জন্য প্রতিটি ব্লক আগের মধ্যে একটা হ্যাশট্যাগ কোড আকার ধারণ করে সংযুক্ত থাকে নেটওয়ার্কে, কেউ দেখতে পাবে না, আপনার ডাটাবেস কেউ দেখতে পাবে না। এবং এটি হচ্ছে বিকেন্দ্রীভূত বা নিরাপদ। ব্লক চেনে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, সরকার দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, বরং এটি বিশ্বব্যাপী হাজারো কম্পিউটার বা ডাটাবেস দ্বারা পরিচালিত হচ্ছে। একবার কোনো তথ্য যদি অ্যাড হয়ে যায় তা পরিবর্তন করা বা অসম্ভব, যা একটি হ্যাকিং প্রতিরোধী করে তোলে। কোনো ক্ষমতা নেই কারো হ্যাক করার। তাহলে স্যার আমরা এখানে কাজ কেন করব না, বা করব, সেগুলো আমি পরে বলবো। এটাকে আমরা টুকটাক করতে পারি, সেটা আমি শেখাবো। দেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ হয়, আমি তো বললাম ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল নেটওয়ার্কে যায়। আচ্ছা চলুন এটা বলে দিই, ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ হয়। না এইভাবে যে বললাম যে ব্লকচেন আকারে আপনার সবকিছু ডাটাবেসে থাকবে, একটা শৃঙ্খলিত ডাটাবেস আকারে থাকবে। অ্যান্ড দেন কি, না ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য মানে একটা ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান মিন, না সাপোজ ধরুন আমাদের টাকা পয়সা সাপোজ এসবিআই ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক তারা নিয়ন্ত্রণ করছে, বা কোনো হিউম্যান পাওয়ার দ্বারা সেগুলো কিন্তু পরিচালিত হচ্ছে, কেউ কাজ করছে। কিন্তু এখানে কোনো রকম কোনো হিউম্যান পাওয়ার নেই, একটা নেটওয়ার্ক বসানো আছে, সেই নেটওয়ার্কে মাধ্যমে সবকিছু লেনদেন হচ্ছে। কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেই, কোনো সংস্থার আন্ডারে নেই। তার জন্য ব্লকচেনের নেটওয়ার্কের হাজারো কম্পিউটার বা ডাটাবেস দ্বারা সংরক্ষিত হচ্ছে এইগুলো। ওকে, দেন হচ্ছে মাইনিং, লেনদেন যাচাই ও ব্লক তৈরির জন্য কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করা হচ্ছে। জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, যেগুলো ডাটাবেস যারা হয় এআই করে, সেগুলো কম্পিউটারই করে নিজে। আপনি যদি সফলভাবে সেই ডাটাবেসকে, তার একটা কোড আছে, সেই কোডগুলো যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে আপনাকে, আপনি যদি সেই কোডগুলোকে ঠিকমতো মানে সলভ করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু পুরস্কার করা হয়। ওকে, পুরস্কার করা হয়, সাপোজ বিটকয়েন হিসাবে পুরস্কার পেতে পারেন, কিন্তু অনেক কঠিন, সেগুলো কোড আকারে থাকে। কোডিং যারা জানে তারা ভালো পারবে কোডিং আকারে। আমি একবার ট্রাই করেছিলাম, পেয়েওছিলাম মাইনিং এ, তো ভীষণ কঠিন এগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ালেট ও পাবলিক প্রাইভেট কি। ক্রিপ্টো লেনদেনের জন্য ডিজিটাল ওয়ালেট ব্যবহৃত হয়। কোনো ফিজিক্যালি ক্যাশ আপনি দেখতে পাবেন না, প্রতিটি ওয়ালেটে দুটি কি পয়েন্ট থাকে। কি মানে বলুন তো, কি মানে এই কি নয়, কি মানে হচ্ছে চাবি। প্রতিটি ওয়ালেটের জন্য সিকিউরিটি থাকে বা চাবি থাকে।
একটা হচ্ছে যে পাবলিক চাবি, একটা হচ্ছে প্রাইভেট চাবি। পাবলিক পাবলিক যে চাবিটা সেটা কি, না যেটা অন্যদের দেওয়া হয়। সাপোজ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনি অন্যদের দিতে পারলেন, তারা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। আর একটা হচ্ছে যে প্রাইভেট চাবি কি, প্রাইভেট চাবি কি, না আপনার আইডি পাসওয়ার্ড, আপনার আইডি এবং পাসওয়ার্ড সেটা আপনার প্রাইভেট চাবি। আপনাকে সাপোজ আমি একটা বিটকয়েন পাঠাবো, অ্যাকাউন্ট ওপেন করে আমাকে দিতে হবে আপনার পাবলিক চাবিটা, আপনার অ্যাকাউন্ট নম্বরটা, বিটকয়েনের অ্যাকাউন্ট নম্বরটা। সেখানে আমি আপনাকে একটা বিটকয়েন পাঠাতে পারবো এবং সেটা আপনি নিজেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কি আছে কত আছে, কেউ দেখতে পাবে না। সেটা কিসের সাহায্যে, আপনার প্রাইভেটের যে প্রাইভেট চাবি আছে আইডি পাসওয়ার্ড, সেখানে দ্বারা আপনারা দেখতে পাবেন। দেন হচ্ছে লেনদেন ও নিরাপদ। প্রতিটি লেনদেন ক্রিপ্টোগ্রাফিক ভাবে সংযুক্তি হয়, সুরক্ষিত থাকে। তৃতীয় পক্ষের কোনো কিন্তু হস্তক্ষেপ থাকে না, কেউ ওখানে নিয়ন্ত্রণ করে না বা কেউ ওখানে দেখাশোনা করে না। তার জন্য তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ থাকে না, হাত থাকে না, সম্পূর্ণ নিজের দায়িত্বে করতে হয়। ক্রিপ্টোকারেন্সি যদি কিছু উদাহরণ পান, বিটকয়েন শুনেছেন হয়তো, প্রথম ও সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। ইথিরিয়াম আছে, বাইন্যান্স কয়েন আছে, বিএনবি আছে, সোলানা আছে, এক্সআরপি আছে, আর বিভিন্ন আছে হাজারো হাজারো। ওকে, তো ক্রিপ্টোকারেন্সির মালিক কে? এবার আপনাদের কোশ্চেন হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির স্যার মালিক কে তাহলে? না, ক্রিপ্টোকারেন্সির কোনো নির্দিষ্ট মালিক নেই, কারণ এটি ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীভূত প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। তবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। তবে কে তৈরি করেছিল স্যার? প্রথমে তো কেউ না কেউ এটাকে তৈরি করেছিল। না, বিটকয়েনের সৃষ্টিকর্তা কে বলুন তো? না, বিটকয়েনের প্রথম যে আবিষ্কার করেছিল জনপ্রিয়টা, এটি 2008 সালে সাটোশি নাকামোটো নামক ছদ্মনামে, তার কিন্তু আসল নাম এটা ছিল না, ছদ্মনামে এক ব্যক্তি বা কোনো এক গ্রুপ তৈরি করেন। এই সাতোশি নাকামোটো বিটকয়েনের সিস্টেম তৈরি করে। তারপরে কি হয়, না 2010 সালের পর থেকে তাকে আর কোনো খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে না হয়েছে, আর কোনো একটা বিশাল ডার্ক সাইড আছে, সেটা কোনো একদিন আমি বলবো। তো এই সাতোশি নাকামোটো কিন্তু তৈরি করেছিল, বা তার একটা গ্রুপ। তবে এই সাতোশি নাকামোটো কে, তার আসল পরিচয় কি, কোন রকম কোনো ডাটা কিন্তু নেই। তারা একটা সিস্টেম তৈরি করে হারিয়ে গেছে, তার আসল পরিচয় আজও কিন্তু জানা যায়নি। ওকে, তার আসল পরিচয় আজও জানা যায়নি। ব্লকচেন নেটওয়ার্ক এন্ড কমিউনিটি নিয়ন্ত্রণ তাহলে কে করছে? না, ক্রিপ্টোকারেন্সির কোনো নির্দিষ্ট নিয়ন্ত্রক নেই, যেমন ব্যাংক বা সরকার। এটি কি হচ্ছে, না কম্পিউটার নেটওয়ার্ক দ্বারা এবং ব্যবহারকারীদের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি লেনদেন আপনাদের আপডেট হবে নেটওয়ার্কে অটোমেটিক। সাপোজ আমাদের একাডেমির ওয়েবসাইট আছে। ওকে, আমাদের একাডেমির ওয়েবসাইট আছে www.hdiptrader.com বা www.hdiptrader.site। সাপোজ আমি বা আমার ফুল টিম মেম্বাররা মারা গেলাম, তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু ঠেকে গেল, সেখানে কিন্তু নানা রকম কাজকর্ম চলবে অটোমেটিক্যালি। তার শুধুমাত্র কি করতে হবে, না মেনটেন্সটা করতে হবে, কিন্তু তার ভেতরে ঢোকার মতো অধিকার কাজ ছিল না আমার বা আমার টিম মেম্বারদের। আমরাই যদি নিখোঁজ হয়ে যাই, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা তো থেকে যাবে, কিন্তু কেউ ভেতরের ডাটাগুলো কিন্তু দেখতে পাবে না। ঠিক সেরকম ক্রিপ্টোকারেন্সি কাজ করছে বর্তমানে, বুঝতে পারলে? ক্রিপ্টোকারেন্সি সেরকম ভাবে কাজ করছে। তাহলে এর মালিক কে? তাহলে আমাদের এর মালিকটা কে? ক্রিপ্টোকারেন্সির মালিক কিন্তু কেউ নয় এবং সবাই। কেন? না, মালিক কেউ নয় বর্তমানে, কিন্তু সবাই। সবাই কেন বলছি, না যার কাছে সেই নির্দিষ্ট কয়েনের প্রাইভেট চাবি এবং অ্যাকাউন্ট আছে, সবাই যে যার নির্দিষ্ট নিজের মালিক নিজেই, নিজের ব্যাংকিং নিজেই। অর্থাৎ সেই ব্যক্তি সেই কয়েনের মালিক, কিন্তু পুরো নেটওয়ার্কের মালিক কিন্তু কেউ নয়। ওকে, এইটা হচ্ছে জিনিসটা। এইবার হচ্ছে যে খুব সুন্দর একটা কোশ্চেন, যে স্টক মার্কেট বা শেয়ার বাজার থেকে
সত্যি কি আমরা তাহলে ইনকাম করতে পারবো? পারবো? অবশ্যই 100% পারবো। হ্যাঁ, স্টক মার্কেট থেকে সত্যি ইনকাম করা সম্ভব, তবে যদি নির্ভর করবে সেটা আপনার কি, আপনার জ্ঞান, আপনার শিক্ষা এবং আপনার অভিজ্ঞতা। আপনাকে একটু সময় দিতে হবে, অভিজ্ঞতাটাকে অর্জন করতে হবে, অ্যান্ড কৌশল, স্ট্র্যাটেজি এবং ধৈর্যের ওপর। আপনি যদি মনে করেন যে কালকে স্যার আমাকে বড়লোক করে দিন, তাহলে কিন্তু হবে না। কিন্তু অনেকেই থাকে যারা রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করে, শিখবে না, মনোযোগ দিবে না। স্যার আমার এই কাজ, স্যার আমার ওই কাজ, আমি সময় দিতে পারছি না, আমি ক্লাসে জয়েন করতে পারছি না, স্যার আমাকে রেকর্ডিং কি পাবো? এতে কি লাভ হবে? এতে কি লাভ হবে? একটা ফিনান্সিয়াল মার্কেটে হাত রাখতে যাচ্ছেন আপনি, কত বড় একটা জিনিস। সেখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল, ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি সবকিছু শিখতে হবে। এখানে অনেকেই সফল হয়, আবার অনেকেই কিন্তু লোকসানও করে। সফল হতে হলে সঠিক পরিকল্পনা, ভালো রিসার্চ, ভালো ডিসিপ্লিন থাকা জরুরি একদম। এবার আমরা এখান থেকে মনে হতে পারে আপনাদের যে আমরা কত টাকা ইনকাম করবো এখান থেকে। মেম্বারদের বলবো একটু চ্যাট বক্সটা অন করে দিতে, চ্যাট বক্সটা একটু অ্যালাউ করতে বলুন। মেম্বারদের বলবো চ্যাট বক্সটা একটু অ্যালাউ করে দিতে, চ্যাট বক্সটা কাইন্ডলি একটু ওপেন করবেন। ওকে, তাহলে স্যার আমরা এখানে কত টাকা ইনকাম করবো আপনাদের কি মনে হয় বলুন? অ্যামাউন্টে বলুন, অ্যামাউন্টে বলুন, অ্যামাউন্ট বা আপনাদের যা ইচ্ছা বলুন। আমি কোশ্চেন করেছি যে স্যার আমরা এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবো, বলুন। যা কোশ্চেন আমি শেষে নেব, এখন যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটার উত্তর দিন। কত টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারবো, বলুন। বলুন কত টাকা আমরা ইনকাম করতে পারবো। হ্যাঁ, ওকে। তো সবাই 50,000 মান্থলি বলছে, 2,000, কেউ বলছে আনলিমিটেড, কেউ বলছে 20,000, কেউ বলছে 8%, 10%, 5,000, অ্যাকর্ডিং ইনভেস্ট অ্যান্ড মার্কেট পজিশন। ওকে, ওকে, ঠিক আছে, চলো, ঠিক আছে, ওকে। চ্যাট বক্স অফ করে দিন। ওকে, তো আমি একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাবো আজকে। হুম, ছোট্ট এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ছোট্ট এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাবো, জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একটু অন্যভাবে ভাবুন, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেভাবে ভাবুন। ওকে, সাপোজ ধরুন আপনারা সবাই স্কুলে গিয়েছেন, পড়াশোনা করেছেন, যথেষ্ট শিক্ষিত আপনারা, স্কুল কলেজ গিয়েছেন। তো সাপোজ ধরুন একটা ক্লাস 5 এর স্টুডেন্ট, একটা ক্লাস 5, ওকে, ক্লাস 5 এর স্টুডেন্ট এবার একটা ফুল ক্লাসরুম, একটা পুরো ক্লাসরুম, ওকে, একটা পুরো ক্লাসরুম। এবার ক্লাসরুমে এখানে কি করে না, শিক্ষক ব্ল্যাকবোর্ডে বিভিন্ন রকম জিনিসপত্র বোঝায়। একজন শিক্ষক বিভিন্ন ব্ল্যাক যে সিলেবাস আছে সেগুলো কিন্তু তিনি বোঝায় আমাদেরকে, তিনি কিন্তু আমাদের সেটা কিন্তু বোঝায়। এইবার ক্লাস 5 এর সিলেবাসে সাপোজ 5টা বই আছে, আমি 5টাই ধরে নিচ্ছি, 5 বুকস, ওকে। এবার ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট আছে, সেকেন্ড বেঞ্চের স্টুডেন্ট আছে, থার্ড বেঞ্চের স্টুডেন্ট আছে, আবার এই পাশে ধরুন ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট, সেকেন্ড বেঞ্চের স্টুডেন্ট, থার্ড বেঞ্চের স্টুডেন্ট।
ক্লাসে সাপোজ ধরুন 100 জন স্টুডেন্ট টোটাল আছে, ওকে। এইবার আমার ক্লাস 5 এর সিলেবাস সেম, আমাদের স্যাররাও সেম, ক্লাসের টাইমিংও সেম, সবকিছু কিন্তু সেম। এইবার এক্সাম যখন হয় কেউ ভাবে আমি কি করে পাস নাম্বারটা পাবো। সাপোজ 100 নাম্বারের এক্সাম, কেউ ভাবে আমাকে যা হোক করে হোক পাসটা করতে হবে 25%। সাপোজ কেউ ভাবে মিনিমাম আমাকে 50% পেতেই হবে, আবার কেউ ভাবে আমাকে 75% পেতে হবে, আবার কেউ ভাবে আমাকে 90% পেতে হবে, আবার কেউ ভাবে আমাকে 100%-এর মধ্যে 100%ই আমাকে পেতে হবে, নাহলে আমার বাড়িতে কিন্তু বকাঝকা করবে আমাকে। খেলাটা কিরকম হচ্ছে দেখুন, সেম টিচার, সেম সাবজেক্ট, সেম ক্লাসরুম, কিন্তু কি হচ্ছে না, মেন্টালিটির খেলা চলছে এখানে। কেউ ভাবছে আমি পাস করব কিভাবে, কেউ ভাবছে আমি 50% কিভাবে নাম্বার অ্যাচিভ করব, কেউ ভাবছে আমাকে অ্যাটলিস্ট টার্ক মার্ক পেতে হবে 75%, কেউ ভাবছে আমাকে 90% পেতেই হবে, কেউ ভাবছে আমাকে 100%-এর মধ্যে 100% পেতে হবে। খেলাটা টোটালি একটা মেন্টালিটির ওপর চলছে না, টোটাল খেলাটা চলছে একটা মেন্টালিটির ওপর। 25% নাম্বার যে ভাবছে, যে ছেলেটা, সে কি করছে না, সে পাস করার মতো পড়াশোনা করবে। যে আমার শর্ট কোশ্চেন সাপোজ আমার 10 নম্বরের, এটা আমি কি করব না, আমার হল ম্যানেজ করব, বন্ধু বান্ধব এক থেকে দাঁত থেকে আমি টুকে টুকে লিখে নেব, 10 নম্বর হয়ে গেল। আবার কি ভাবছে না, আমি কিছু শর্ট কোশ্চেন এমসিকিউ আমি করে নেব, সেখানে সাপোজ আরো 10 নাম্বার, তো আমার 20 নাম্বার মোটামুটি ম্যানেজ হয়ে গেল। বাকি আর আমি 2-3টে কি করব না, লং কোশ্চেন যদি আমি কিছু নোট ফোট করে লিখতে পারি, তাহলে আমার বাকি থাকলো 5 নম্বর আমার হয়ে গেল। তো ব্যাস, আমার 25 নম্বর আমার কমপ্লিট, আমি পাস করে ফেলবো, আমার 25 নম্বর কমপ্লিট হয়ে গেল। সে কি করলো বলুন তো, সে স্ট্র্যাটাজি সাজালো 10 নাম্বার আমি এভাবে করব, 10 নাম্বার এইভাবে করব, 5 নাম্বার এইভাবে করব। সে কিন্তু স্ট্র্যাটাজি সাজালো, কিন্তু যে 50% নাম্বার পাবে, সাপোজ কেউ ভাবছে 50% নাম্বার আমাকে পেতে হবে, সে কিভাবে স্ট্র্যাটাজি সাজাচ্ছে, সে ভাবছে যে ঠিক আছে আমার 10 নম্বরের শর্ট কোশ্চেন আছে, 10 নম্বরের এমনি এসএ কিউ এমসিকিউ আছে, এন্ড আমার 2 নম্বরের কোশ্চেন আছে, সাপোজ আমি এখানে 10টা করে নেবো, 2 নম্বরের কোশ্চেন 10টা করবো, 10 × 2 = 20, 40 নাম্বার। বাকি আমি 2-3টে লং কোশ্চেন করবো 10 নম্বরের, আমার 50 নাম্বার হয়ে গেল। সে সেই মতো পড়াশোনা করছে। এন্ড যারা 80%, 90% বা 100% ক্যাপচার করার চেষ্টা করছে নাম্বার, তারা কি করছে বলুন তো, তারা আলাদাভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছে, তারাও স্ট্র্যাটেজি কিন্তু সাজাচ্ছে, সবাই ওভারঅল স্ট্র্যাটেজি সাজাচ্ছে। তারা ভাবছে সিলেবাস অনুযায়ী, সিলেবাস 1, সিলেবাস 2, সিলেবাস 3, সিলেবাস 4, সিলেবাস 5, সাপোজ 5টা সিলেবাস আছে। তারা কিভাবে স্ট্র্যাটেজিটা সাজাবে না, 5টা সিলেবাস আছে, যে সে 5টা সিলেবাস থেকে সাপোজ এই সিলেবাস থেকে আমার 3টে শর্ট কোশ্চেন, 2টো লং কোশ্চেন মানে 10 নাম্বার, বাকি কিছু শর্ট কোশ্চেন থাকবো 10 নাম্বার, 13 নাম্বার আমি লেসন 1 থেকে আমি করে নিলাম।
এবং সে সেই মতো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পড়াশোনা করবে। আবার লেসন 2 থেকে আবার এখানে সেম জিনিস সে সাজাবে। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম কি বলুন তো, না সেম মার্কেট, সেম টাইম, সেম চার্ট, আপনিও এইভাবে চার্ট দেখতে পাচ্ছেন, আমিও চার্ট দেখতে পাচ্ছি। সেম টাইম 9:15 থেকে 3:30 পর্যন্ত, সেম স্ট্র্যাটাজি, সেম মার্কেট। তাহলে পার্থক্য কোথায় স্যার? না, পার্থক্য হচ্ছে যে আপনার মাইন্ডসেট, আপনি কত টাকা ইনকাম করবেন, আপনি কিভাবে প্ল্যান সাজালেন, কি কত টাকা ইনকাম করবেন, যেভাবে আপনি কত মার্কস আনতে চান সেভাবে প্ল্যান করলেন, এন্ড আপনাকে সেইভাবে স্ট্র্যাটাজি সাজাতে হবে। এবার ভাবুন এই মার্কেটে কত বিলিয়ন, কত কোটি টাকার মার্কেট, কত কোটি টাকার মার্কেট, কত লাখ লাখ টাকার মার্কেট। এবার তার মধ্যে থেকে আপনি কত ইনকাম করবেন, কিভাবে ইনকাম করবেন, সেই স্ট্র্যাটাজি সাজাতে হবে, এবং সেই স্ট্র্যাটাজি, সেই প্রপার গাইডেন্স আমরা দেবো আপনাকে। তো কি পরিমাণ প্রফিট করবেন, কি পরিমাণ ইনকাম করবেন, সেই পরিমাণ মতো আপনাকে স্ট্র্যাটাজি সাজাতে হবে। মাইন্ডসেটের ব্যাপার স্যার, মাইন্ডসেট, আপনি কি পরিমাণ মাইন্ডসেটে নিচ্ছেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইলাম। যদি বুঝে থাকেন ভালো, যদি না বুঝে থাকেন তো আরো ভালো, আবারও বোঝাবো। ওকে।